দেবদার পরে লোকে যদি কারোর ইন্ট্রোডাকশনে হাততালি কি সিটি মেরেছে সেটা হুম। মানে আমি নিজেও ফার্স্ট্রেট, কিন্তু প্রায় 1 বছর কোনো কাজ করিনি, ক্যামেরার সামনে যাই নাই, এসছি আজকে। আমিও ছেলে হিসেবে আমার তো মনেই হতেই পারে যে আমি আমার বাবা মাকে জামা কাপড় কিনে দেবো। তো মানে ইন্ডাস্ট্রিতে এত টাকা পাই আমি, মানে এত এত টাকা পাই যে আমি সেটাও করতে গেলে আমার হাত কাঁপে। তারপরেও ওই দিক থেকে যে রিপ্লাইটা আসে, তো মানে সেটা আমাদেরকে অপমান করে, মানে কি করে আমি বুঝতে পারি। সহজ পাঠ করেছি অনেক বছর আগে, হুম। তারপরে মানে অনেক গ্যাপ নিয়ে নিয়ে কাজ করেছি, তো খুব যে টাকা পেয়েছি সেরকমটা না। তো বাবারও তো এরকম না যে সব সময় মানে প্রতি মাসে পার মান্থ ইনকাম ঢুকছে, এরকমটা তো না। বলছে নূর জানো তুমি এরকম মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে কাকু, আমি এখন খেলতেছি, আমি পরে কথা বলি। হ্যাঁ, তো তারপরে কাকু স্যারের সাথে কথা বলে আমাকে বলছে যে তুমি সিনেমা করবে। তো মাঝে মাঝে আমি এরকমও করতাম, ধরো কাকু এসছে, আজকে ভাল লাগছে না, আমি আর করবো না কাকু, কাল থেকে এসো না, এরকম ভাবে যাই। এরা শহর থেকে এসছে, মানে এরকম ছেলে দ্বারা হয়, মানে হয়তো এরকম করতে করতে একদিন তুলে নিয়ে চলে যাবে, গিয়ে তারপরে কিডনি ফিডনি কেটে বিক্রি করে। আমি মনে করি 1 সেকেন্ডে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি। সত্যি টাকা নেই আমার কাছে, মানে সত্যি অনেস্ট টাকা নেই আমার কাছে, আরে কিপটে। হ্যাঁ, হচ্ছে একবার এতে গেলে লাখ 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 টাকা, আমি জানি না, আমরা বুঝি না, মানে আমি নিজেরটাও এত কম পাই যে আমি তোমাকে বলতে পারবো। আচ্ছা, দেবদার সাথে কাজ করেছে, পরমদার সাথে কাজ করেছে, তো এরকম কি ব্যাপার স্যাপার হয়? ও বান্ধবী প্রেমী লোক আমি হাই, আমি রূপম। আজকে আমরা মগজমারির আরো একটা আড্ডায় আছি। আজকে আমাদের সাথে রয়েছে সামিউল এবং নূর, যাদের সহজ পাঠের গপ্পে যখন আমরা দেখেছিলাম, প্রথমে আমাদের একটা মুখে হাসি ফুটে থাকলেও ছবিটা যখন শেষ হয় আমাদের চোখ ভিজে যায়। তো কেমন আছিস তোরা? ভালো আছি। ভালো, খুব ভালো। ওরা আমার থেকে অনেকটাই ছোট, তাই আমি দুজনকে তুই করে বলছি। সামিউল, বাড়িতে সব ঠিকঠাক? নূর? একদম। হ্যাঁ, একদম। আচ্ছা সামিউল, আমার একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে তোদের যেরকম ভাবে সিনেমা শুরু হয়, তো জেনারেলি যেটা হয়, আমরা যে বয়সটায় তোরা প্রথম কাজ করেছিস, আমরা সিনেমা বলতে না প্রথমেই বুঝি হচ্ছে হিরো, একটু মারধার হবে, একটু নাচা গানা হবে। তো এখন কি মনে হয় যে আগে নিজেকে হিরো হিসেবে দেখতে ইচ্ছা করে না একজন অভিনেতা হিসেবে দেখতে ইচ্ছা করে? দেখো, হিরো তো সবারই হতে ইচ্ছা করে, কিন্তু অভিনেতা হতে ইচ্ছা করে খুব কম মানুষজন, তো তার মধ্যে হয়তো আমি। নূর? আহ, আহ, আমিও যেটা বুঝতাম আগে ছোটবেলায়, মানে যখন সিনেমা দেখতাম, মানে গ্রামের দিকে, বা আমি বলে না সবাই, যেমনটা বুঝতাম যে মানে সিনেমা মানেই হচ্ছে হিরোদের নিয়ে কাজ, এছাড়া কিছু হয় না। তো যেমন দেবজিৎ, প্রসেনজিৎ, আরো যারা আছে অভিনেতারা, তো মানে এখন যেটা বুঝি, মানে সিনেমা মানেই যে শুধু হিরোদের নিয়ে কাজ করলেই হিট, এমনটা নয়। আচ্ছা। তো এটাই আস্তে আস্তে আগামীতে আরো শিখবো, আচ্ছা। দেখি। আচ্ছা, দুজনকে আমার জিজ্ঞাসা এক এক করে বল, সেটা হচ্ছে এই যে সহজ পাঠের গপ্প ছবিটা আসলো, তারপরে দুজনের রাতারাতি যেরকম ভাবে অডিয়েন্সের থেকে রিসেপশন পাওয়া, দুজন অভিনেতাকে এরকম ভাবে লোকে চিনলো জানলো, এখনো ছবিটা নিয়ে এইভাবে কথা হয়, তারপরেও তোরা আরো অনেক ছবি করেছিস, সেটা তো আমি পরে আসছি। তো এই জার্নিটা কিরকম ছিল, এর সূচনা কিরকম হয়েছিল? এটা একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এটা মানে যখন যেই সময় সহজ পাঠের গল্প রিলিজ হয়েছে, তো সেই সময় আমরা কি করতাম, আমি, মানুষ কাকু, নূর, আমরা গাড়িতে করে যেতাম, আর এরকম ভাবে দেখতাম কোথায় সহজ পাঠের গপ্পের পোস্টার আছে। এবার সাপোজ এই চলে গেল নূর, কাকু কাকু ওই যে সহজ পাঠের গপ্পের পোস্টার, এগুলো মানে আমাদের বসিরহাটের ডায়ালেক্ট। তো তেমনই না, আমরা মানে খুঁজতাম যে কোথায় পোস্টার আছে, কি আছে, এ আছে। আমরা না অত কিছু বুঝতাম না যে ছবি রিলিজ হচ্ছে, হুম। লোকজন চিনবে, এই মানে চিনবে এটা বুঝতাম, যে চিনলে বিশাল ব্যাপার একটা হবে, সেই জিনিসটা আমাদের মনের মধ্যে ছিল না। হুম। তো এবার যত আস্তে আস্তে বড় হচ্ছি, এবং প্রথম যখন আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, হুম। ঠিক আছে, বা ও যখন পাই, তো ওর কাছে ও মনে হয় ফোন করে, ফোন করার পরে কাকু, মানুষ কাকু ফোন করে তোর দাদুর কাছে। হুম। তো ওকে বলছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো তুমি, বলছে সেটা কি, ঠিক আছে। ও
বলে। এবং আমার বাবার কাছে যখন মানুষ কাকু ফোন করে, তো আমার বাবা তখন খুশামতে স্নান করছিল। তো বাইরে বেরিয়ে এসে ফোন ধরে, এবং আমার বাবার আইডিয়া আছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কি। তো তখন আমার বাবা তো খুব আনন্দ করছে, আমার কাছে এসে বলছে যে আমাকে মোনা বলে ডাকে বাড়িতে, মোনা মোনা তুমি এরকম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো। তো কি হয়েছে, মানে এই রিয়াকশন, মানে আমরা তখন জানতামই না যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কি। হুম। এখন যত আস্তে আস্তে বড় হচ্ছে, এখন বুঝতে পারছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটার ভ্যালুটা কোথায়। হচ্ছে। আর নূর? আমার ঠিক মানে কিছুটা এরকম, বাট আরো মজার। মানে কাকু যখন ফোন করে, আমাদের সিনেমা যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমরা যখন অ্যাওয়ার্ড পেয়েছি, কাকু ফোন করে। তো আমি মানে প্রথমবার কাকু যেখানে গিয়ে দেখে, আমি স্কুলের মাঠে, আমি তখন প্রথম কাকু যখন যাই সেদিন আমি স্কুলে যাই, স্কুল থেকে কাকু আমাকে পাই। আর সেই স্কুলের মাঠে একদিন বিকেলবেলা খেলা করছি। তো তখন খেলা করতে করতে হঠাৎ দেখি দাদু দৌড়ে দৌড়ে এসে ফোনটা নিয়ে, একটা কিপ্যাড ফোন ছিল সেটা নিয়ে এসছে, এসে বলছে কোচি, আমাকে কোচি বলে ডাকে, বলছে কোচি কাকু ফোন করেছে, এনে কথা বল। তো তখন আমি এসছি, হ্যাঁ এসি বলছি, হ্যাঁ কাকু বলো। বলছে নূর জানো তুমি এরকম মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো? হ্যাঁ। আর, ও আচ্ছা, ঠিক আছে কাকু, আমি এখন খেলতেছি, আমি পরে কথা বলছি। হ্যাঁ। তো বলে তারপরে ফোন রেখে দিলাম, মানে এরকম। মানে আমাদের কোনো হ্যাঁ, আইডিয়াই ছিল ধারণা না। ছিল না। আচ্ছা আচ্ছা, মানে তোরা সেই সময় বুঝতেই পারিসনি যে তোরা না, কি ছবি কি করে কি, ফেলেছিস, কি হ্যাঁ। ছবির সাথে মানে যুক্ত। ইভেন আর একটা খুব মজার ঘটনা আছে, সেটা হচ্ছে নন্দনে হাউসফুল যাচ্ছে দিনের পর দিন, হাউসফুল। হ্যাঁ। কাকু কাকু তো খুব খুশি, হাউসফুল। এবার আমরাও খুশি হচ্ছে যে আমাদের সিনেমার লোকজন দেখছে, প্রশংসা করছে, কাকু এসে বলছে হ্যাঁ। এই তোদের অভিনয়ের হুম, নাম হুম, হচ্ছে এই ওই হুম। নিত্য নতুন বিষয়। তো এবার একদিন নন্দনে হল ভিজিটে গেছি, হ্যাঁ। গিয়ে মানে লোকজনের এত চাপ, মানে মানে চেপে দিচ্ছে, এরকম ছবি তুলতে আসছে, মানে আমরা না ভয় পেয়ে গেছি। হ্যাঁ। তো মানে তারপর আমাদের ওখান থেকে বেরিয়ে আসার পর আমাদের একটাই রিয়াকশন ছিল যে আর কোনোদিন আসবো না। হ্যাঁ, মানে লোকে এখন বুঝতে পারি, লোকে যে জিনিসটাকে এনজয় করে, আমরা সেই সময় সেই জিনিসটাকে এনজয় করতে পারি না। আমরা শুধু ভাবছি যে কি হচ্ছে, আর কোনোদিন আসবো না বাবা, এ কি, এ চেপে চেপে মেরে দেওয়ার মতো কল করে দিচ্ছে কাউ। হ্যাঁ, মানে এইরকম একটা ব্যাপার। আচ্ছা। মানে এখন কাকুর বাড়িতে যখন থাকি, কাকু যখন এই ঘটনাগুলো শোনায় যে তোরা এই করেছিস, তো তখন খুব হাসি পায়। আচ্ছা আচ্ছা, দুজনকে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে ছবির এই যে কাজ এতদিন ধরে হয়েছে, যেরকম শোনা গেছিল যে সহজ পাঠের গল্প ছবিটা আটকে আটকে হয়েছে, ছবির যখন হুম। বাজেট ইস্যু হয়েছে, ছবিটার কাজ থেমেছে, আবার হয়েছে, এবং এতদিন ধরে বানানো একটা ছবি। হুম। ছবিটা যেহেতু তোমাদের দুজনেরই বয়সটা কম ছিল, হুম। সেই সময় একটা সিকোয়েন্স ধরো ন্যারেট করা হচ্ছে যে এখানে দুজন এরকম সংলাপ বলবে, হুম। বা এখানে দুজন আমরা দূর থেকে ক্যাপচার করবো, এরকম দুজন হেঁটে যাবে, ট্র্যাক শট নেওয়া হবে। তো সেখানে কিভাবে প্রম্পট কিভাবে করা হতো, ওয়ার্কশপ কিভাবে হয়েছিল? আহ, ওটাও বলুক আগে, তারপর আমি বলছি, কারণ ও তুই বল, প্রথম, তুই বল। কারণ ও ও ও ও প্রথম কাস্টিং হয়েছিল, তাই ও আগে বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমে এরকম হয়েছিল যে কাকু প্রথমে আমাকে পাই, ঠিক আছে, তো গল্পটা প্রথম থেকে বলি। হ্যাঁ। আহ সেদিন কি বারটা মনে নেই আমার এক্সাক্ট। তো সেদিন কাকুরা গাড়ি নিয়ে ঘুরছে, মানে দুটো ছেলে ঘুরছে। তো গাড়ি নিয়ে ঘুরছে, মানে ঘুরতে ঘুরতে আমাদের ওই স্কুলে আসে। স্কুলের নাম ছিল বেলপুর বেলেডাঙ্গা এফপি স্কুল। আচ্ছা আচ্ছা, এটা কোন সময়, কোন সাল তখন? তখন 15 কি 16 পড়বে এরকম অবস্থা। আচ্ছা। ওরকমই হবে। তো খুঁজছে, তো এসছে স্কুলে। এবার স্কুলে আসলে কাকুরা প্রতিটা ক্লাস ঘুরে ঘুরে দেখছে, কাকু আর অমিত কাকু এসেছিল। হুম। প্রতিটা ক্লাস ঘুরে ঘুরে দেখছে, ছেলে খুঁজছে, তো পাচ্ছে না, তো বেরিয়ে গেছে। বেরোতে গিয়ে এবার আর আমি জানালা দিয়ে উকি মেরে মেরে দেখছি কে এসছে। তো বারবার উকি মারছি, এদিকে স্যার ক্লাস করাচ্ছে, এদিকে মন নেই, আমি ওইদিকে দেখছি যে দুজন লোক এসে শুধু ঘুরছে। তো উকি মারতে মারতে হঠাৎ কাকু আমার দিকে তাকায়, এবার চোখে চোখ পড়ে। হ্যাঁ, এবার ফট করে আমি দেখে ঘাবড়ে গেছি, ভয়ও পেয়েছি। ফট করে বসে পড়েছি, বসে স্যারের দিকে দেখছি বারবার। হ্যাঁ। তো তখন কাকু দেখলাম হনন করে এলো, আর কাকু এসছে, আমার চোখ দেখে কাকু আমাকে পছন্দ করে। তো আচ্ছা হ্যাঁ, আর তখন আমি প্রচন্ড তুতলা ছিলাম, মানে সাংঘাতিক, আর কথা বলতে গেলে বলতেই পারতাম না এরকম। আচ্ছা। তো কাকু আসে, এসে তারপরে স্যারকে দেখে, স্যারের পারমিশন নিয়ে ভিতরে এসে আমাকে বের করে নিয়ে যায়। আমি তো ঘাবড়ে গেছি পুরো, আমি কি এমন দোষ করে ফেললাম, আমি তো শুধু দেখছিলাম। হ্যাঁ, তো কাকু তখন আমাকে বের করে স্কুলের মাঠের মাঝখানে এবার স্যারের সাথে কথা বলছে কাকু। তো আমি শুধু দেখছি, একবার স্যারের দিকে, একবার অমিত কাকুর দিকে, একবার কাকুর দিকে। হ্যাঁ। তো তারপরে কাকু স্যারের সাথে কথা বলে আমাকে বলছে যে তুমি সিনেমা করবে।
আকাশ থেকে পড়েছি, কি সিনেমা করবো, মানে এরকম বুঝতে পারছি না কিছু, কি বলবো। তো অনেকক্ষণ ভাবলাম, তা কাকু নানান অনেক কিছু লোভ দেখাতে লাগে আমাকে। হ্যাঁ, তো হঠাৎ করে আমি মুখ তুলে তখন বলছি যে প্রসেনজিৎ দেখবে, হ্যাঁ তাহলে আমি করবো, ঠিক আছে। তো তখন কাকু বলছে, কাকু মানে ভেবেছে যে একটা লাইনে আনা গেছে কোনো মতে অনেক কষ্ট করে, তো কাকু বলছে হ্যাঁ হ্যাঁ দেখবে, তো দেখবে, আদর করবে, কোলে নেবে। তো তখন তাহলে আমি করবো, ঠিক আছে। তো তারপরে আমাকে তো ম্যানেজ করে ফেললো, এবার বাড়ির লোকজনকে ম্যানেজ করতে হবে। তা বাড়ির লোকজনকে কোনো মতে ম্যানেজ করানো। তারপরে কাকু আর অমিত কাকু মাঝে মাঝে আসতো, আমাকে স্ক্রিপ্ট পড়াতো, বা আমি তোতলা ছিলাম প্রচন্ড, সেটা ঠিক করতো। তো কথা বলিয়ে বলিয়ে পড়িয়ে পড়িয়ে, তো মাঝে মাঝে আমি এরকমও করতাম, ধরো কাকু এসছে, আজকে ভাল লাগছে না, আমি আর করবো না কাকু, কাল থেকে এসো না আর। এরকম ভাবে যাই, এরকমও করেছি মাঝখানে যে ধরো কাকু কিছু একটা পড়াচ্ছে বা বোঝাচ্ছে, হঠাৎ করে মাঝখানে আমি চকলেট খাবো, নাহলে আমি করবো না, এরকমও করে দিয়েছি। তা তারপরে আর একটা মজার জিনিস, তারপরে হচ্ছে একদিন মানে গ্রামে থাকি তো পুরো, তো তখন গ্রামের লোকজন মানে আমার মামা, আমার 3টে মামা, তো মামাদেরকে বলেছে যে এরা শহর থেকে এসছে, মানে এরকম ছেলে দ্বারা হয়, মানে হয়তো এরকম করতে করতে একদিন তুলে নিয়ে চলে যাবে, গিয়ে তারপরে কিডনি ফিডনি কেটে বিক্রি করে দেবে। এবার এবার মামারা সেটা ঘাবড়ে গেছে। এবার তখন আমি একা ছিলাম, প্রচন্ড ভালোবাসতো আমাকে, আর কাকুও সাংঘাতিক ভালোবাসে, বাট আগেও ভালোবাসতো, এখন তো আরো সাংঘাতিক ভালোবাসে। তো তারপরে কাকুরা এসছে, মামারা দাঁড় করিয়ে দিয়েছে যে আর অনেক হয়েছে, অনেক কিছু করেছে তোমরা, আর আসতে হবে না, আমার ভাগনা তোমাদের সাথে কিছু করবে না, তোমাদের সাথে কথা বলবে না। হ্যাঁ, আর কাকুরা টেনশনে পড়ে গেছে সাংঘাতিক, যে সবই তো ঠিকঠাক চলছিল, আবার কি হলো হঠাৎ করে। তো তারপর আমাদের ওই গ্রামের যে উপপ্রধান কাকু, তখন তার কাছে যায়, গিয়ে সবকিছু বুঝিয়ে বলে, এবং সে আসে, এসে মামাদেরকে বোঝায়, কিন্তু হয় না, মামাকে একটা চড় মারে, মেরে বলে যে তোর ভাগনার দায়িত্ব, যদি মনে করিস যে আমরা নেবো, তা আমি নিচ্ছি, কিছু হবে না, কিছু হলে তখন আমাকে ধরবি। তো তারপরে আস্তে আস্তে কোন রকম ম্যানেজ করে কাজ এগোতে থাকে। আচ্ছা। মানে সে চরম, মানে এরকম অনেক ঘটনা, মানে মানে এগুলো নিয়ে আরেকটা সিনেমা হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো এবার যখন আমার কাছে কাকু প্রথম আসে, মানে আমাদের স্কুলের নাম হচ্ছে বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়। তো এবার আমার ক্লাস নাম্বারটা এখনো মনে আছে, 13 নম্বর রুম, কিংবা 8 নম্বর কিছু একটা হবে, এই দুটোর বাইরে যাবে না। তো এবার প্রতি বছর কি হয়, ওই টিচার আসে, নতুন নতুন টিচার আসে, মানে আমাদের স্কুল থেকে অন্য স্কুলে কোনো টিচার চলে যায় এবং নতুন টিচার হুম। আসে। তো এবার আমি উপর থেকে দেখছি যেরকম দুজন মানুষ ঢুকছে গেট দিয়ে, দোতলায় আমাদের ক্লাস হচ্ছিল। তো ওই ক্লাসের ওখান থেকে দেখেছি। তো এবার আমার মনে কৌতূহল লেগে গেছে, কে দুজন, দেখতে হবে, এই নতুন স্যার এসছে। আর আরো 2-3 জন ছেলে বন্ধু যারা আছে, চল নতুন স্যার এসছে, দেখে আসি কি খবর, কেমন করছে কি করছে। তো গেলাম, গিয়ে মানে আহ, আমি মনে করি 1 সেকেন্ডে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি। কারণ আমি জাস্ট উকি মেরেছি, কাকু আমার দিকে তাকিয়েছে, এবং আমি বেরিয়ে চলে গেছি। এবার হঠাৎ করে বেরিয়ে চলে গেছে, এবং কাকু আমার পেছন পেছন, মানে কাকু পেছন পেছন দৌড়ায়নি, মানে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, সে আমার পিছন পিছন দৌড়াচ্ছে। এবার আমিও দৌড়াচ্ছি, এবার বলছে যে এই দাঁড়া দাঁড়া। এবার আমি বলছি এবার আমি শেষ, মানে ক্লাসে উঁকি মারাও তো একটা অপরাধ। হ্যাঁ। হ্যাঁ, তো এবার আমি শেষ, দাঁড়া দাঁড়া বলে দাঁড় করিয়েছে। তো যখনই দাঁড়িয়েছে তখন বলছে, তুই পাড়ায় নাটক টাটক কিছু করিস? আমি বলছি, না স্যার, আমি কিছু করি না। তা বলছে, যা নিচে যা। আর স্যার একটু রাগী ছিল, মানে গলার টোনটাই রাগী, মানে ভালো কথাও বলতো, রাগী টোন, এরকম একটা বিষয়। যা, অফিস রুমে গিয়ে দাঁড়া। এবার নিচে গেলাম, দেখলাম যে 5-7 জন আরো দাঁড়িয়ে আছে। এবার তারা আমার থেকে সবাই বড়, মানে ক্লাসে। এবার যে যার মতন কথা বলছে। এবার আমি না সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, যে মানে এবার হয়তো বেধড়ক মারবে, এরকম একটা ব্যাপার। তো এবার একজন দাঁড়িয়ে আছে, তো আমি তাকে গিয়ে বলছি, দাদা তোমরা কি কোনো ভুল টুল কিছু করেছো নাকি, মানে হুম। যে কারণে তোমাদেরকে ডেকে এনেছে? বলছে, আরে না রে, কে একটা এসছে, এই এরকম তুলে বললো, তুমি ওখানে গিয়ে দাঁড়াও, স্যার পাঠিয়ে দিয়েছে। এবার আমি না কোনো কিছুর সাথে মিল পাচ্ছি না। আমি বলছি, আমার তো ক্লাসে গিয়ে তোলেনি, আমার তো ওই উঁকি মারা দিতে, তার মানে আমারে মারবে, এদের কিছু বলবে না। এরকম একটা বিষয়। তো এবার আমি এ করলাম, কাকু আসলো, আসার পরে 2 জন ছিল, 2 জনকে বাঁচলো, তারপরে আরেকজনকে পাঠিয়ে দিল। তারপর আমাকে রাখলো, রেখে বলছে যে এরকম তুমি সিনেমা করবে।
আমি তো আকাশ থেকে পড়েছি যে সিনেমা করব মানে কি বলতে চাইছি, বলছে না এরকম আমরা সিনেমা বানাবো। তো এরকম, তো এবারে ক্যামেরা রেখে দিয়েছে এরকম ভাবে, বলছে তোমার একটু নাম ফোন নাম্বার এগুলো একটু বলো। সেটাও বলতে পারছি না তখন ক্যামেরার সামনে, মানে পারিই না কিছু। তো যাই হোক প্রচুর কষ্ট করে বললাম, বলার পরে তারপরে বলছে যে তুমি কি সিনেমা, তোমার কার ভালো লাগে। তো তখন সবে ক্রিস ক্রিস 3 কি ক্রিস কোনো একটা সিনেমা দেখেছে, এরকম উড়ে উড়ে যাচ্ছে, হ্যাঁ, ঋত্বিক রোশন। তো আমি বলছি ভালো লাগে, বলছে বাংলা সিনেমায় কার ভালো লাগে। তো আমি বললাম যে প্রসেনজিৎ, দেবজিৎ, হ্যাঁ এদের ভাল লাগে। আর আমার না কাকু ঋত্বিকিরে হেভি লাগে। হ্যাঁ, তো বলছে কি কারে, আমি বলছি ঋত্বিক। বলছে কে, আমি বলছি ওই যে উড়ে উড়ে যায়। কাকু তখন বুঝে গেছে যে ও বাবা এই তো সেই ঋত্বিক রোশন। বলছে ও তাই নাকি, হ্যাঁ বলছে হ্যাঁ। বলছে সবার সাথে দেখা হবে, কোনো চিন্তা নেই বলে। তারপরে আমাদের বাড়িতে গেল কাকু, আমাদের অ্যাড্রেস নিয়ে গিয়ে বাড়ির লোকের সাথে কথা বললো। বলার পর আমাদের ওয়ার্কশপটা খুব ইন্টারেস্টিং হতো। এবার মেন কথায় ওয়ার্কশপে আসি, সেটা হচ্ছে যেমন লোকেশন স্ক্রিপ্টে লেখা, তার আগে আমরা সেম সেম ওই রকম লোকেশনে গিয়ে ওয়ার্কশপ করেছি। আচ্ছা, ঠিক আছে, মানে ধরো একটা সিন আছে যেগুলো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, গিয়ে হেঁটে হেঁটে ডায়লগ বলছি। আমার আর ওর একটা সিন আছে, একটা সুন্দর কথোপকথন আছে, ওই যেখানে সারি সারি তাল গাছ দিয়ে হেঁটে যাচ্ছি। তো ওই সিনগুলো আমরা সব ওই মাঠের মাঝখান থেকে হেঁটে হেঁটে করেছি। যেগুলো মাছ ধরার সিন, যেই সিনটা শুরু হচ্ছে, সেগুলো আমরা প্রথমে একটা ভাঙা, একদমই একটা ভাঙা ঘরে আমরা করেছি, ওয়ার্কশপ করেছি। এবং ওইরকম ভাবে কাকু, সব থেকে বড় বিষয় হচ্ছে কাকু এমন হয়েছিল এই ওয়ার্কশপ করতে করতে আমাদের পুরো স্ক্রিপ্ট মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, কতদিনে চলেছিল তো ওয়ার্কশপ? ওয়ার্কশপ ও করেছে অনেক দিন, ও করেছে প্রায় 8-9 মাস, আমি করেছি 6-7 মাস। আচ্ছা, 7 মাস কি তার একটু বেশি হবে। তো এবং যেটা হচ্ছে স্ক্রিপ্ট আমাদের পুরো মানে ঠোঁটস্থ ছিল, মানে আমাদের যদি বলে দিতে বলতে 18 নম্বর সিনের এটা কি হবে রে, কি আছে রে, সেটা ডায়লগ না, লেখা, সেটা আমরা বলে দিতাম কাকু এটা এটা আছে। আচ্ছা, হ্যাঁ, তো এইরকম লেভেলের মুখস্থ ছিল। তো মুখস্থ থাকায় কি হতো, আমরা পুরো ঢুকে গেছিলাম ওটার ভিতরে, যে মানে আমাদের কি বলছো কত নম্বর সিনের কোন কি কি, মানে কোথায় ক্যামেরা কোথায় কি, এগুলো কাকু কোনোদিনও আমাদের কিচ্ছু বলেনি যে এই ক্যামেরার এই দিকে তাকিয়ে বলো, কি এই দিকে তাকিয়ে বলো। কাকু যেটা করতো, এই দিকে তাকিয়ে ওই দিকে তাকিয়ে বলতে দিত না, কাকু ওই লোকেশন অনুযায়ী কাকু বলতো তুই কোন দিকে তাকাবি বল এই ডায়লগটা বলার সময়, এইদিকে। এবার কাকুর ইফ এনি কেস কোনোভাবে মনে হতো না ওই দিকের থেকে তুই যদি এই দিকে তাকাস আরো বেশি ভালো লাগবে দেখতে, তখন বলতো না এটা তুই এই দিকে তাকিয়ে বল। আদারওয়াইজ আমরা যেটা করতাম সেটাই করতো, বাকিটা কাকু, ক্যামেরার বিষয় সবকিছু কাকু দেখেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি রিসেন্টলি ছবি দেখলাম, সত্যি বলে সত্যি কিছু নেই। সেখানে তুমি একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছো। যারা ছবিটা দেখে তারা জানে ওর ক্যারেক্টারটা, এবং ওকে নিয়েই সবার আসল বসা আর কি। তো এই যে জার্নিটা যেরকম ভাবে শুরু হলো, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি কাজ দেখবে এটা জিজ্ঞাসা ছিল, এবং এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সব থেকে পছন্দের পরিচালক সৃজিত মুখার্জি, বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পরিচালক, তার সাথে কাজ করা, এই যে জার্নিটা, এই এক্সপিরিয়েন্সটা কেমন? মানে এখন তো সবকিছু বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিটা কেমন, কাজের ধরন কেমন, এখন তুমি অনেক ম্যাচিওর হয়েছো, এখন কেমন লাগছে এই বিষয়টা? না, আমি সৃজিত স্যারের বিষয়ে অনেক কিছু শুনেছি। মানে উনি কত বড় মাপের একজন ডিরেক্টর সেটাও কম বেশি জানি, কিন্তু কখনো কাজ করিনি। প্রথমবার কাজ করলাম, এবং স্যারের সাথে কাজ করে স্যার যেভাবে বুঝিয়েছে, যেভাবে মানে শিখিয়েছে, যে কিভাবে মানে অনেক কিছুই স্যারের কাছ থেকে শেখার আছে, তো অনেক কিছু শিখেছি আমি। তো আর স্যারের সাথে কাজ করে এটা বুঝলাম যে মানে একজন ডিরেক্টর যে এতটা মিশুকে হতে পারে, মানে এতটা মিশে কাজ করতে পারে, এতটা ভালোবেসে কাজ করায়, সেটা স্যার স্যার মানে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, আচ্ছা সামিউল, এই যে ক্ষুদিরাম বললে সিনেমার ক্ষেত্রে, বাংলা ছবির ক্ষেত্রে তোকে ধরা হয়, এটা তুই জানিস? মানে বাঘাযতীনে আমার মনে আছে, বাঘাযতীনে যখন ট্রেলার এসেছিল, যেভাবে বাঘাযতীন প্রমোট হয়েছিল, সেখানে কমেন্ট বক্সে আমি দেখেছিলাম ক্ষুদিরাম নিয়ে প্রচুর কথা হচ্ছে, এবং তার আগেও ক্ষুদিরামকে একটা তুই প্লে করেছিলি। এবং এই যে দেবের প্রোডাকশনে দেবের সাথে কাজ করা,
এক্সপিরিয়েন্সটা কেমন, এবং এই ক্ষুদিরাম বিষয়টা যে লোকে এরকম ভাবে এরকম একটা আইকনিক ক্যারেক্টার সেটাতে লোকে প্রেস করছে, পছন্দ করছে, বিষয়টা কেমন? তো খুব প্রথম কথা হচ্ছে খুব ভালো লাগে, মানে এরকম একটা ক্যারেক্টার যখন আমাকে বলা হয় যে তুমি করো এই চরিত্রটা, তো তখন না সবার আগে যেটা ভাবতে বসি যে এ, মানে প্লিজ প্লিজ আমাকে যেন মানিয়ে যায় ক্যারেক্টারটাই। তার কারণ হচ্ছে এটাই, যদি না মানায় তাহলে তো হবে না, হুম। এবং ক্যারেক্টারটাও মিস হয়ে যাবে। কারণ ইন্ডাস্ট্রিতে ডাকে অনেকে, আহ, এমন অনেক কাজ, অনেক বলতে অনেক অনেক কাজ হয়েছে যেগুলো লুকসেটের পরে আর হয়নি। তো সেই ভয়টা থেকে গেছিল যে ডাকছে তো ঠিক আছে, কিন্তু এই ক্যারেক্টারটা যে প্লিজ প্লিজ যেন মিলে যায়। মানে এইটা আমার মনে হচ্ছে শুধু ক্ষুদিরামের ক্ষেত্রে, হুম। কারণ এরকম একটা আইকনিক ক্যারেক্টার সেটা আমি প্লে করছি, তো মানে এটা একটা বড় পাওনা আমার কাছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এবং এই ক্ষুদিরাম মানে বাঘা যতীন যখন রিলিজ হয়, এবং বাঘা যতীনে ক্ষুদিরামের চরিত্রটা যে বিশাল বড় সেটা কিন্তু নয়। হুম। দুটো তিনটে সিন টোটাল। তো সেই তিনটে সিনে যখন আমার ইন্ট্রোডাকশন হয়, তো দেবদার পরে লোকে যদি কারোর ইন্ট্রোডাকশনে হাততালি কি সিটি মেরেছে সেটা আমার। হুম। ঠিক আছে, তো সেটা একটা বড় পাওনা। তাই এটার জন্য থ্যাঙ্কস টু দেবদা, থ্যাঙ্কস টু অরুণ রায় স্যার, যিনি মানে নেই এখন, তো খুবই খারাপ লাগে। ইভেন অরুণ রায় স্যার যেদিন মারা যায় তার আগের দিন আমি ওনার বাড়িতে গিয়ে দেখা করে এসেছি। আচ্ছা। তো সেটা খুবই ভালো লাগে। এবং আহ, ক্ষুদিরাম বলতে এটা আমি শুনেছি অনেক ক্ষেত্রে, অনেক কমেন্টস তো আমিও দেখি, আমারও ভালো লাগে, কারণ আমাদের এগুলো দেখতে হয় হুম। যে মানে দর্শকে কি বলছে, কারণ আলটিমেটলি কাজটা তো আমরা দর্শকের জন্য করছি। হুম। তো সেখানে দর্শক কি বলছে, কি ভালো বলছে কি খারাপ বলছে, সেগুলো জানা খুবই দরকার হয়। হুম। তো সেখানে অনেক রিভিউ দেখা হয়, এবং রিভিউর থেকে বেশি দেখা হয় কোনো কিছু পোস্ট করলাম, কোন দর্শক কি বললো, কি বাজে কিছু বললো, এবং বাজে কিছুটা আমি অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, হুম। এটা আমি পরের বার কাজ করতে গেলে এটা আমার ঠিক করতে হবে। কিন্তু যে মানে ক্ষুদিরাম বসু ক্যারেক্টার, এটা নিয়ে কি জানো তো, মানে এটা একটা আইকনিক ক্যারেক্টার, তো মানে করতে গিয়ে আমার খুব ভয়, প্রথম কথা খুব ভয় লেগেছিল। মানে রিলিজ করার সময় ভয় লাগেনি, কিন্তু যখন রিলিজ হয় হুম। তখন আমার খুব ভয় পেয়েছিলাম আমি হুম। যে এরকম একটা আইকনিক ক্যারেক্টার প্লে করছি, হুম। যদি খারাপ হয় লোকজন ছেড়ে কথা বলবে না, হুম। যতই ছোট হোক, ছোট হই, হুম। যতই যাই হোক। কিন্তু এই যখন লোকজন এত ভালো বলছে যে খুবই ভালো হয়েছে, ক্ষুদিরাম বসুর সেই তেজটা তার চোখের মধ্যে পাওয়া গেছে, তার কথা বলার মধ্যে পাওয়া গেছে। তো এগুলো কোথাও গিয়ে হেল্প করেছে হচ্ছে, যেটা প্রতিটা কাজের ক্ষেত্রে আমার হেল্প করে, সেটা হচ্ছে আমার প্রথম ছবির ডিরেক্টর মানস মুকুল পাল। তো আমি আহ, কোনো কিছু চরিত্র করার আগেও আমি ওনাকে বলি, কাকু এটা এই চরিত্র আমি কিভাবে কি করতে পারি, মানে আমি তো যে ডিরেক্টর, মানে অবশ্যই সেই সব তার কথা নিয়েও আমি করব, কিন্তু তুমি আমাকে কিছু বলো যেগুলো আমি ওটার মধ্যে ইনপুট করলে দেখা যাচ্ছে সেটা আরো বেস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা। তো সেটা মানস কাকু আমার ক্ষেত্রে অনেকবার করেছে, এবং সেটা ক্ষুদিরাম বসুর ক্ষেত্রেও করেছে। আচ্ছা। আচ্ছা সামিউল, এই যে আহ দেব দা একজন সুপারস্টার, মানে যাকে হিসেব মতো দেখে, যার নাচ গান, যার সিনেমা দেখে তুই বড় হচ্ছে, আমরাও দেখেছি, আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি, এবং আজকে তার এরকম একটা জায়গা, তার হাউসে তুই কাজ করেছিস, তুই বললি এই বিষয়টা অলরেডি, কিন্তু আমার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে, তো মানে পার্সন হিসেবেও তাকে চিনেছিস, তার সাথে সামনাসামনি মিট করেছিস, কথা বলেছিস, কেমন? দেখো দেবদার সাথে মানে প্রথম দিন আমার দেখা হয়, তো তখন কি সিলেক্ট হয়ে গেছিস তুই? হ্যাঁ তখন সিলেক্ট হয়ে গেছি। তো দেবদা আমাকে বলে খুব ভালো হয়েছে, আর একটা কাজ হয়তো হবে আমাদের, মানে হয়তো বলতে মানে হবে হবে নিশ্চয় আবার কাজ হবে। এবং দেবদার অফিসে যখন আমি ছিলাম, মানে এমন অনেক ভিডিও আছে, লাইভ করেছে দেবদা, আমরা সবাই একসাথে বসে হুম। আছি, সেখানে দেবদা নিজে আমার সাথে ইয়ার্কি মারছে। সেটা কেমন ধরনের ইয়ার্কি সেটা না বলাই ভালো। আচ্ছা। তো ইয়ার্কি মারছে, তো আহ, মানে খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, এবং মানে কেমন ভাবে অভিনয় করার সময় কেমন ভাবে কি করলে ভালো হবে সেটা উনি বলেছেন অনেক ক্ষেত্রে। আচ্ছা। এবং সব থেকে বড় কথা, দেবদা খুব ফ্রেন্ডলি এবং খুব খোলাখুলি কথা বলতে ভালোবাসে, একদম খোলাখুলি কথা বলে আচ্ছা। যে এটা এই এটা এই এটা এই এটা করে, এবং আমার সাথে খুবই ইয়ার্কি মারতো, খুবই ইয়ার্কি মারতো, এবং অনেক কিছু শিখেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যাকে মানে স্কুলে যেতাম আগে, তো স্কুলে যাওয়ার আগে ফেরার পরে যেটা করতাম, না বেন টেন দেখতাম, না সঙ্গীত বাংলায় গান শুনতাম।
তো সবার আগে যে গানটা আসতো ওই তখন দেবদার সিনেমা রিলিজ, পরাণ যায় জ্বলি আর এইসব চলছে। আর তখন মানে স্কুলে যখন আমি পড়তাম, যে সময়কার কথা বলছি, এ বলছে মানে সাপোজ আমার দুই বন্ধু তর্ক বিতর্ক বিশাল মারপিট হচ্ছে, তো এ বলছে "এই, আমি এরকম পরাণ যাই জ্বলিয়া বইয়ের দেব", আর এইদিকে আমি বলছি ও তুমি পরাণ যাই জ্বলিয়া বইয়ের দেব, তাহলে আমি পাগলুটু বইয়ের দেব। হুম। মানে এরকম একটা ব্যবসা চলতো। আচ্ছা তো মানে সেই মানুষটাকে যখন সামনাসামনি দেখেছি, এবং সেই মানুষটার একই ছবিতে মানে একই সিনে হয়তো নেই, তো কিন্তু একই ছবিতে কাজ করেছি, তো মানে এটা একটা বড় পাওয়া, খুবই বড় পাওয়া। আচ্ছা আচ্ছা, যেহেতু তোদের দুজনেরই থিয়েটার ব্যাকগ্রাউন্ড নয়, এবং থিয়েটার কি মানে বাড়ির কেউ অভিনয়ের সাথে যুক্ত না, ইন্ডাস্ট্রি কেমন যায় না, এবং প্রথমে কি কি সমস্যা হয়েছে দুজনই বললি। এবার বিষয়টা হচ্ছে যে আজকে এরকম বহু ছেলেমেয়ে রয়েছে যারা প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করে, যেরকম তোরা ছিলি। যেটা হয় সমস্যা সেটা হচ্ছে যে এই জায়গাটা খুব বড় জায়গা এবং খুব জাঁকজমক, খুব জটিল জায়গা। ফলে বহু ছেলেমেয়ের ছোটবেলার যে স্বপ্নটা থাকে সেটা একদম স্বপ্নর গজানোর আগেই হয়তো ভেঙে যায়। তো সেখান থেকে তোরা দুজন আজকে এরকম ভাবে নিজেদের স্বপ্ন মানে যা তোরা ভাবিসনি হয়তো, সেখান থেকে তোরা জায়গা পেয়েছিস এবং আজকে দুজন এত ভালো কাজ করছিস। তো যারা নতুন ছেলে মেয়ে যারা স্বপ্ন দেখছে বা ছোট বয়স বা ব্যাকগ্রাউন্ড যেরকম জায়গা থেকেই হোক, তাদের উদ্দেশ্য বলতে হলে কি বলবি? দেখো আমি এখনো স্বপ্ন দেখছি, আচ্ছা তো আমি তাদের উদ্দেশ্যে মানে সত্যি কিছু বলার নেই, কারণ কারণ আমি নিজে এখনো স্বপ্ন দেখছি। কারণ এখন আমার মনে হয় যে আমি যে জায়গাটা অ্যাচিভ করতে এসেছি সেটার এখনো সিকি মাত্র আমি পাই। আচ্ছা, নূর? আমি নিজেই আমি সেভাবে এখনো নিজের জায়গাটা এখনো ভালো করে তৈরি করতে পারি। এবং আমি বসে বসেই হ্যাঁ, নিজের জায়গাটা এখনো তৈরি করতে পারিনি, এবং যেটুকু করছি বা কাকুর শেখানো পথেই চলছি এবং কাকুর কথাতেই করছি। আচ্ছা এবং আমার এই বসে বসে আমি ভাবছিলাম যে মানে আমার খুব ভালো লাগছে এখন ইন্টারভিউটা দিতে। এই ইন্টারভিউটা দিতে তার প্রধান কারণ হচ্ছে আমরা বহু বহু বছর পর দুজন একসাথে ইন্টারভিউ দিচ্ছি। দুজনের দেখাও বহুদিন পর হলো নাকি? না, হ্যাঁ, ওর সাথে আমার দেখা হয় মাঝে মধ্যেই হয়, আচ্ছা, কিন্তু বহু বছর পর আমরা দুজন একসাথে ইন্টারভিউ লাস্ট দিচ্ছি, এবং সেটা এমন একটা ছবির বিষয়ে, সহজ পাঠের গপ্প, যেটা আমাদের প্রথম ছবি। হ্যাঁ, আর আমরা লাস্ট ইন্টারভিউ দিয়েছি সহজ পাঠের গপ্পেরই সম্ভবত। হ্যাঁ আচ্ছা, কত বছর আগে তাও? 7 বছর তো হবেই, হ্যাঁ 7 বছরের বেশি হবে তো কম আচ্ছা, না। 7 বছর আগে ইন্টারভিউ দিচ্ছি হ্যাঁ, সহজ আচ্ছা পাঠের গপ্প। আচ্ছা, একটা বিষয় আমাকে বল, সেটা হচ্ছে বাড়ির যেরকম অবস্থা ছিল হুম। সহজ পাঠের গপ্পের আগে, হুম। এবং একটা তো ধারণা থাকে, সেটা লোয়ার মিডল ক্লাস বলি বা মিডল ক্লাস ফ্যামিলির বলি, সেটা হচ্ছে যে যেহেতু এই ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রিতে টাকা আছে প্রচুর, ঠিক আছে, এটা আমি ধারণা বলছি, একটা ধারণা থাকে টাকা আছে। তা তোদের যেরকম ভাবে এই কাজ হলো, তো এটা তো বহু লোকের ধারণা প্রতিবেশীদের যে আমি কোটিপতি হয়ে গেছি। সত্যি তোরা কোটিপতি হয়েছিস? ও বাবা, মানে এরকম একটা ভাবচাল গ্রামের লোকজন যে মানে ও সিনেমা করে বিশাল টাকা, বন্ধু বান্ধব যে সত্যি টাকা নেই আমার কাছে, মানে সত্যি অনেস্ট টাকা নেই আমার কাছে। মানে এরকম সিচুয়েশন হয়েছে যে কিছু একটা করেছি, সেটা একটা ভালো বই কিনেছি, তো সেখানে আমার 2-2,500 টাকা খরচা হয়েছে, তো আমার কাছে আর নেই টাকা। আমি বলছি ভাই সত্যি আমার কাছে টাকা নেই। আরে কিপটে, হ্যাঁ বলছে একবার এতে গেলে লাখ 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 টাকা। আমি জানি না, আমরা বুঝি না, কারণ তারা শুনে এসছে এটা। আচ্ছা হ্যাঁ লাখ লাখ এইদিকে শুনছে, ভিকি কৌশল সিনেমা করছে, 30 কোটি 40 কোটি টাকা পাচ্ছে, এই সিনেমার জন্য সাইন করেছে। দেবদা কি জিদ্দা এই সিনেমার জন্য সাইন করেছে 10-15-20 কোটি। এমন এমন লোক বলছে দেবজিৎ সিনেমা করে কত করে নাই। আমি আমি বলছি দাদা আমি থাকি, আমিও জানি না, বিশ্বাস করো। হ্যাঁ মানে আমি নিজেরটাও এত কম পাই যে আমি তোমাকে বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি ভালোবাসি অভিনয়টাকে, তাই আমি কাজ করি। হয়তো একটা টাইম আসবে, তখন হয়তো দেবজিৎ দার মতো টাকা নিতে পারবো না, কিন্তু যেটা দেবে সেটাই আমার পুষিয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। মানে আমরা মানে গ্রামের লোকজনদের চোখে আমি মানে কোটিপতি না হলে মানে লাখপতি। হ্যাঁ। আমি কিপটে, কারণ আমি টাকা দেখাই না, ঠিক আছে, যার জন্য আমি এখনো 4 চাকা কিনে নি, ঠিক আছে। এদিকে নেই, এটা কোথেকে কিনবো? এইটা তো তারা বুঝবে না। এই বলে চলে যে সিনেমা করছি মানে প্রচুর টাকা। আচ্ছা, রুড়ো একই জিনিস। হ্যাঁ, আমি একটা জিনিস কাকু শিখিয়েছে আমাকে,
যে টাকা মানে কাজ করেও ইনকাম করা যায়, টাকা ইনকাম করার প্রচুর জায়গা আছে। তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে এসে মানে প্রথমে যদি আমি ভাবি যে আমি মানে অনেক অনেক টাকা ইনকাম করে বেরিয়ে যাবো, তাহলে কিচ্ছু করতে পারবো না জীবনে। আচ্ছা মানে প্রথমে এটা আলাদা ব্যাপার, এটা ওটা অন্য টপিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটা জিনিস বল, সেটা হচ্ছে এই যে আজকে মানে হয় না যে আমাদের বন্ধু বান্ধবদের মানে সামনে যেমন হয় যে, জানিস তো তোদের বয়সটা যেটা হয়, মানে নুরের বয়সটা আরো বেশি হবে, এই দেখা হলো পরমদার সাথে, হ্যাঁ। এই দেবদার সাথে দেখা হলো, দীপদার সাথে দেখা হলো, একটু ফ্লেক্স হলো, ঠিক আছে, কোন একটা বান্ধবী, সেই বান্ধবীটা কথাই হয়তো কখনো বলে না, হ্যাঁ। এবার কথা বলছে যে আচ্ছা দেবদার সাথে কাজ করেছে, পরমদার সাথে কাজ করেছে, তো এরকম কি ব্যাপার স্যাপার হয়? ও বান্ধবী প্রেমী লোক এরকম হয়? কলেজে উঠেছে, ও জানবে, আমি কি করে জানবো? সত্যি বলতে কলেজে ওঠার পর থেকে মানে আমি খুব একটা বেশি দিন কলেজ যাইনি, যতটা অ্যাটেন্ডেন্স রাখতে হয় ততটুকুই কলেজ গেছি, এবং পরীক্ষার সময় পরীক্ষা দিতে গেছি সেমিস্টারের সময়। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমি ছোটবেলায় থেকেই একদম মানে একটু মানে মেয়েদের দেখলে বিশাল লজ্জা পাই, ছোটবেলা থেকে আচ্ছা আচ্ছা বিশাল লজ্জা। মানে এমন ঘটনা ঘটেছে, একটা কাজের জন্য না, মানে যেখানে টিউশনে অনেক মেয়ে পড়ে বলে আমি সেখানে পড়তেই যাইনি, একদিন পড়তে গিয়ে তারপর আচ্ছা মানে আমার খুব মানে জানি না কেন, কিন্তু আমার খুব লজ্জা পাই। তো তেমন তারপরে যখন আস্তে আস্তে বড় হয়েছি, মানে এই টাইমের সময় বলছি, এখন কিছু আমার বান্ধবী খুব কম বান্ধবী বলতে কেমন বান্ধবী, মানে যে যার সাথে ডেইলি কথা হচ্ছে কি দুদিন অন্তর অন্তর কথা হচ্ছে, এরকম বান্ধবী নেই। হুম বন্ধু আছে কিছু যাদের সাথে প্রতিনিয়ত কথা হয়, হুম কিন্তু বান্ধবী আছে, পরিচয় আছে, কোনো এক সময় রাস্তা দিয়ে যাচ্ছি, দেখা হলো, কেমন আছিস, ভালো আছিস, এই ওই কাজ কেমন চলছে, হুম। এছাড়া আর কিছুই। মানে ফিমেল ফ্যান ফলোইংটা এখনো গ্রো হয়নি দুজনের? গ্রো হয়েছে, কিন্তু কেসটা হচ্ছে মানে সেই গ্রোতে আমরা এখনো পা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দুজনকে জিজ্ঞাসা, সেটা হচ্ছে নিজের হয় না যে আমরা একটা আত্মসমালোচনা করি যে আমার এই জায়গাটা বেটার হতে পারতো কোনো কাজের, হ্যাঁ। আবার আমরা একটু সিরিয়াস দিকে ঢুকছি, হ্যাঁ। সেটা হচ্ছে নিজের একটা কাজ দেখলাম, সবাই ভালো বলছে, কিন্তু কোথাও একটা কি মনে হলো এটা আরেকটু বেটার করা যেতে পারতো, সেটাকে আমরা সেলফ অ্যানালিসিস বলি, যে আমি দেখলাম এটা আমি বেটার করতে পারতাম, ভাবলাম এটা নিয়ে। তো আমাকে একটা জিনিস বল, সেটা হচ্ছে নিজের দিক থেকে কি মনে হয় যে আমার এই জায়গাটা আমাকে ডেভেলপ করতে হবে, বা এই জায়গাটা একটু গ্রো করতে হবে, এরকম কিছু মনে হয়? হ্যাঁ, দেখো এগুলো মানে মানস কাকুর অবদান এই দিক থেকে অনেক, মানে উনি বারবার আমাদেরকে বলেন যে কটা কাজ করবি সে কটা কাজ বাড়ি বসে বসে 15 বার কেন 20 বার 50 বার দেখ, দেখে শুধু এটা ভাব যে মানে এই জায়গাটায় তুই আরো কি করলে বেটার হতো, হুম আর কি না করলে বেটার, হুম এই দুটো জিনিস, হুম মানে যেটা করেছিস কি না করলে বেটার হতো, কি করলে বেটার হতো, তো সেই জিনিস দুটো ভাব, তাহলে কি হবে মানে ভবিষ্যতে যখন আরো কাজ করবি, হুম। এবং মানুষকে আমাদের না প্রচুর ভালো ভালো সিনেমা দেখায়, আচ্ছা মানে সেটা ইংরেজি সিনেমা হোক, হিন্দি সিনেমা হোক, আর মানে বিভিন্ন দেশের সিনেমা দেখায়, বলছে এমন একটা সিনেমা, ওটা কোন ভাষার সিনেমা ছিল আমার মনে পড়ছে না, আমি হয়তো মনে পড়বে এমন তখন বলছি। তো আমি বলছি কাকু আমি কিছু বুঝতে পারছি না ভাষা, সেটা সাবটাইটেলও নেই। বলছে তোর ভাষা বুঝতে হবে না, ও কি করছে সেটা বোঝার চেষ্টা কর। আচ্ছা বলছে ভুলে যা, ভাষা টাষা ভুলে যা, মানে ও তোকে আমি বলেছি ওই ক্যারেক্টারটাকে দেখ, ওকে দেখে বোঝার চেষ্টা কর যে ও কি বলতে চাইছে, কি করতে চাইছে। মানে আচ্ছা। মানুষকে খুব ওয়ার্কশপটা না একদম অন্যরকম, মানে বলছে তুই আগে দেখে বোঝ, মানে চালিয়ে দিলাম তো যে এমনিতে বুঝে গেলি, দেখে বোঝা আচ্ছা কি হচ্ছে, কি করতে চাইছে, কি না করতে চাইছে, এবং কাকু খুব ধরে ধরে অভিনয় আমাদের শেখায়। আচ্ছা, মানে এখনো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কোনো রকম কোনো প্রবলেম হলে কাকু চলে আয়, আমি আছি তো, অত চিন্তা করছিস কেন। আচ্ছা মানে এবার উনি তো আছে সেটা তো আমরাও জানি, হুম কিন্তু কেসটা হচ্ছে উনি যেই শেখাচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে ধরতে হবে, হয়তো উনি শিখিয়ে গেলেন আমরা করে গেলাম, দুদিন পরে ভুলে গেলাম, হুম সেই জিনিসটা করলে তো আর হবে না, সেই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। তো আশা করছি পারবো, সেটা আমিও পারবো, ও পারবো। আচ্ছা আচ্ছা, একটা কথা আমাকে বল, সেটা হচ্ছে এই যে তোরা এখন এত ছবি দেখছিস, নিজেরা কাজ করছিস, কোন একজন অ্যাক্টরকে, হুম। যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, কোন একজন অ্যাক্টরকে তোর মনে হয় যে যদি এর মতো হতে পারি বা এর 10% করতে পারি, জীবন সার্থক? একজন অ্যাক্টর না, মানে অনেকগুলো অ্যাক্টরই আছে। নাম বল।
সেটা হচ্ছে, আমি যদি ইংরেজি সিনেমার ক্ষেত্রে বলি তাহলে আছে ড্যানিয়েল ডে লুইস আছে, আচ্ছা অ্যাল পাচিনো আছে, আচ্ছা আমার আরেকজন খুবই পছন্দের অভিনেতা টম হ্যাঙ্কস আছে। আচ্ছা এবং হিন্দিতে মানে এদেরকে দেখে আমার মনে হয়, টম হ্যাঙ্কসের কিছু কিছু আমি সিনেমা দেখি, যে মানে একটা সিনেমায় এই চরিত্র, পরের সিনেমায় দেখে মনে হয় না এই মানুষটাও এখানে অভিনয় করে এসছে। মানে একটা মানুষ কিভাবে তার হাঁটা চলা থেকে, কথা বলা থেকে, সমস্ত কিছু, মানে তার চোখের তাকানো থেকে সমস্ত হুম কিছু চেঞ্জ করে দিতে পারে, কিভাবে সম্ভব? হুম মানে সব থেকে বেশি তো অ্যাল পাচিনো, মানে পুরো চেঞ্জ করে দিচ্ছে নিজেকে। আমি মনে মনে ভাবি, মানে এটা পারে কি করে, করে কি করে, মানে কাকু এগুলো শেখায়। এবং তার থেকে বড় কথা হচ্ছে, এবং হিন্দিতে আছে যার ছবি, প্রথমেই তো ইংরেজি ছবি দেখিনি, হুম কারণ আমরা অত্যন্ত গ্রামের ছেলে। তারপরে ছবি দেখেছি হিন্দি ছবি। আহ, আমার হিন্দিতে খুব একজন পছন্দের অভিনেতা হচ্ছে ইরফান খান। এবং তারপরে আছে, কিন্তু প্রথম পছন্দের অভিনেতা হিন্দিতে হচ্ছে আমার ইরফান খান। তারপরে আছে নাসিরুদ্দিন শাহ, যিনি আছে ওমপুরি, যে লিজেন্ড মানুষজন। তো একদিন মুম্বাইতে আমি একটা কাজের ক্ষেত্রে যাই। তো যাওয়ার সময় মানে আমি ইরফান খানকে আমার এত ভালো লাগে। তো আমি এই ভার্সোভা ভিলেজ বলে কিছু একটা আছে মুম্বাইতে, হুম ওখানে আমি গেছি অটোতে করে সন্ধ্যার পর। গিয়ে আমি ঘুরছি চারিদিকে, আমার খুব ভালো লাগছে। এবং একজন লোকের সাথে পরিচয় হলো, সে বললো এখানে নাকি ওপরে মানে পাথর কিংবা ঢিল, সে হিন্দিতে বললো, পাথর কিংবা ঢিল ছুড়লে যদি কারোর মাথায় পড়ে তাকে গিয়ে জিজ্ঞেস করবে, সে অভিনেতা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, বলছে এইরকম কেস, মানে ভার্সোভা ভিলেজে যত বাইরের ছেলে মেয়ে যত আছে, সেটা বাংলা থেকে হোক বাইরে থেকে হোক, সবাই ওখানে গিয়েই থাকে। কারণ ওখানে গিয়ে শুনেছি নাকি একটু কম রেন্টে সমস্ত ফ্ল্যাট কিংবা ঘর ভাড়া সব পাওয়া যায়। আচ্ছা তো ভার্সোভা ভিলেজের ওখানে আমি একটুখানি হেঁটে গিয়ে দেখি লেখা একটা কবরস্থান বলে লেখা। তো আমি ঢুকে যাই, তো দেখি সুন্দর করে সাজানো। কবরস্থান হচ্ছে মুসলিমদের কথা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো সুন্দর করে সাজানো, দেখলাম ভিতরে অনেকগুলো লোক আছে। তা আমি গেলাম, গিয়ে খানিক দূর ঢুকলাম। ঢোকার পরে আমি দেখছি চারিদিকে সুন্দর লাগছে, বেশ ফুলের গন্ধ আসছে। তো মানে একদম শান্ত জায়গা। হঠাৎ করে এরকম ঘাটটা ঘোরালাম, এবং প্রতিটা যারা যারা মারা গেছে তাদের কবরের উপরে নাম লেখা হুম আছে। তো গেলাম, গিয়ে এরকম ডান দিকে ঘুরলাম, ঘুরে আবার বাদিক ঘুরে গেলাম, শক খেলাম পুরো। কি মানে আমার তো কোনো আইডিয়াই নেই, মানে শক খেলাম। ডান দিকে তাকিয়ে দেখি লেখা আছে ইরফান খান। এবার আমি সবার আগে দৌড়ে গিয়ে গার্ডের কাছে গেলাম, গিয়ে বললাম এটা কি ওই অভিনয় করতো ওই ইরফান খান? তো বলছে হ্যাঁ, ওনার কবরস্থান এটা। তো মানে তারপরে কবরের সামনে এসে মানে মানে আমার এত খারাপ লাগছিল, এবং মানে একটা অদ্ভুত অনুভূতি, যে মানে যে মানুষটাকে হয়তো সামনাসামনি কোনোদিনও দেখতে পারিনি, কিন্তু তার কবরটা আমি দেখে নিচ্ছি। নূর, পছন্দের এরকম অভিনেতা? আমার পছন্দের অভিনেতা বাংলাতেই বা আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে মহানব উত্তম কুমার। আচ্ছা মানে লিজেন্ড লোক। হ্যাঁ, সত্যি ওনার যোগ্য তো না। কখনো যদি মানে ওনার কিছুটা মানে করতে পারি, নিজেকে ধন্য মনে করি। আচ্ছা আচ্ছা, তোরা যেরকম ধরনের অভিনেতাদের কথা বললি, আমার একটা কথা বল, তোরা কি এখন এই যেমন শুরু যেভাবে করলি, যতটা যেভাবে মানে আর পাঁচটা তোদের বয়সী ছেলেমেয়েরা, তারা হয়তো এরকম ভাবেই ছবি দেখে এসেছে, হুম। যেমন দেব, জিৎ, বুম্বাদা, যেভাবে নাম নিয়ে শুরু করলি। না, তুমি ওইভাবে নাম নিও না, অন্যভাবে নাম নাও, তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ বল। না না, বলো তুমি, আচ্ছা না করো না। আচ্ছা, দেব দা, জিৎ দা, বুম্বাদার কথা যেমন ভাবে বললি, আমার কথা বল, আজকেও কি তোরা এরকম একটা কমার্শিয়াল ছবি হুম। দেখা পছন্দ করিস? তোরা চাস যেরকম একটা ছবিতে আমাদের কাস্ট করা হোক, বা এরকম ভাবিস? আচ্ছা, তুমি কি গ্ল্যাডিয়েটর দেখেছো? হ্যাঁ অবশ্যই, গ্ল্যাডিয়েটর কি মনে হয় তোমার, কমার্শিয়াল ছবি না কি মনে হয়? অবশ্যই কমার্শিয়াল ছবি। তাহলে সেটা কি ভালো না? হ্যাঁ দুর্দান্ত একটা ছবি, হ্যাঁ। তাহলে কেন করবো? আচ্ছা আচ্ছা, মানে আমি ওটা বলতে চাইনি। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, আমি প্রথমে জিজ্ঞাসা করলাম যে তোরা স্টার না অ্যাক্টর হতে চাস? দেখো, স্টার অ্যাক্টরের মধ্যে মানে আমি যেটা বলি, সত্যি কথা বলতে, অভিনয়টা অভিনয়ের জায়গা। হুম এবার আহ, মানে অনেক অভিনেতা আছে যারা স্টার আমরা বলি হুম যাদেরকে, কিন্তু তারা তো অভিনয়টা করে। হুম অভিনয়টা করে তো, হুম। অভিনয়টা আলাদা। আমি মানে স্টার আলাদা, অভিনয় আলাদা আমি মনে করি না ভাই। ভালো অভিনয় হুম। করছি, হুম মুখ্য চরিত্র, হুম তার মানে মুখ্য চরিত্রে ভালো অভিনয় করছি, সেটা যেমনই অভিনয় হোক না কেন, সেটা যদি লোকজন আমাকে স্টার মানে হুম মানুক, হুম। কিন্তু আমার অভিনয়টাকে যাতে ভালো, এটা আচ্ছা। হচ্ছে আমার কথা। আচ্ছা মানে স্টার মানে অভিনয় খারাপ করি এটা না, ভালো করে অভিনয়।
আচ্ছা কিন্তু আমি স্টার। আচ্ছা, মানে তোরা, আমি বলছি বা ধর এইসব অভিনয় করা, কাজ করা যে সরিয়ে রাখলাম আমি একদম, একটা অডিয়েন্সের আমি ছবি দেখতে গেছি, তো তোর প্রেফারেন্স এখানে কি থাকে? যে আমি একটা খুব ভালো ছবি দেখবো, না আমি একটা এনজয় করার সময়, যেমন ধর আমি একটা ছবি দেখতে গেলাম, একটা মাস ফিল্ম, যেমন তুই বললি পাগলুর কথা বললি, আর তুই একটা পাগলু দেখতে যেতি, তখন তুই ভাবতি না যে এই ছবিটার থেকে আমি কি পাচ্ছি, হ্যাঁ। তুই ছবিটা দেখতে যেতি দেবের জন্য, ঠিক আছে, তোর আমার দেখতে যেতে জিতের জন্য। তো আজকের ডেটে দাঁড়িয়ে যদি এরকম একটা দেবের একটা ছবির হোর্ডিং লাগে, বা জিতের একটা ছবির হোর্ডিং লাগে, বা মুম্বাইয়ের একটা ছবির হোর্ডিং লাগে, তোরা কি দেখতে যাবি? আমি যাই। আচ্ছা কেন যাবো না? আচ্ছা, এবার একটা জিনিস বল। এতে দুটো কারণ। কারণ একটা কারণ অভিনয় শিখতে, হুম সেখানে অভিনয় শেখাটা অনেক ভাবে যায়। হুম আবার প্রলয়ের সময় হুম আমি দেবদাস সিনেমা দেখতে গেছিলাম, মানে আমাদের ওখানে অনেক সময় পুরোনো সিনেমা হলে আবার দিয়ে দেয়, হুম আমাদের বাণীরূপা হুম। পুরোনো সিনেমা হলে দিয়ে দেয়, দেবদাস সিনেমা কিংবা কেজিএফ, এই দুটোর মধ্যে কিছু একটা হবে। কারণ ওই সিনেমাগুলো দেখতে আমাদের ওখানে কিছু ভুলভাল লোক যায়, আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু সিনেমাটা দেখিনি, আমি তাদেরকে নোটিস করেছি, আচ্ছা কারণ সেটা আমার আবার প্রলয়ের অভিনয় করতে প্রচুর হেল্প করেছে। আচ্ছা, মানে তাদের কি অ্যাপিয়ারেন্স থাকে সেই হুজ্জা ছেলেদের, ম্যানারিজম কি কি হয়? হ্যাঁ কি হয় কি না হয়, তারা একটা ছবি দেখছে। আমার খুব মনে হচ্ছে কেজিএফই মনে হয়, তো ওই কেজিএফ একটা সিন, কেজিএফ 2, কেজিএফ একটা সিন আছে, ওই যখন ইয়ার সামনে গিয়ে এরকম গুলি মারছে, এরকম এরকম করে, এরকম একটা মানে হাতে বন্দুক নেই, গুলি চলছে, তো হঠাৎ করে একটা ছেলে, 3-4টা ছেলে বাইরে বেরিয়ে গেল, সামনে 3জন দাঁড়িয়ে গেল, সে এরকম বেরিয়ে এরকম গুলি মারলো, 3টে ছেলে পড়ে গেল। তাদের এইদিকে চুল নেই, এইদিকে চুল নেই, ঠিক আছে, কিন্তু হ্যাঁ ছবি দেখতে আমি যাই, মানে সেটা বাংলা ছবি আমি দেখতে যাই। বাংলা রিসেন্ট কোনো ছবি এই মুহূর্তে দেখা হয়নি, তার কারণ হচ্ছে রিসেন্ট মানে আগের ছবি দেখেছি, গত 1 সপ্তাহে বলছি, হ্যাঁ। কোনো ছবি আমার দেখা হয়নি। খাদান দেখেছিস? হ্যাঁ খাদান দেখেছি, দুজনে দেখেছিস? খাদান আমি 2বার দেখেছি, একটা হচ্ছে খাদান রিলিজ হলে দেখেছি, আর তারপরে বিনোদের সাথে স্পেশাল স্ক্রিনিং এ দেখেছি। আচ্ছা, কেমন লেগেছে? ভালো। হ্যাঁ, আমারও তো ভালো লেগেছে। মানে এই তখন এই ছবি দেখেছিস তখন কি মানে একদম দেবদার ফ্যান হিসেবে দেখেছিস না অভিনেতা হিসেবে দেখেছিস? হ্যাঁ। যখন এই ছবিটা দেখেছিস তখন কি ফ্যান হিসেবে দেখেছিস না অভিনেতা হিসেবে দেখেছিস? হ্যাঁ, দেবদাকে দেখো, দেবদা হচ্ছে দেবদার ক্ষেত্রে এমন একটা জিনিস হয়, মানে সবার ক্ষেত্রে একটা ইমোশন তৈরি হয় কি, দেবদা হচ্ছে পুরোনো একজন স্টার, এবং সেই পুরোনো স্টারের থেকে বড় কথা হচ্ছে সেই পুরোনো স্টার নামটা এখনো নিয়ে এইখানেই রেখে দিয়েছে, এখানে কিন্তু ফেলে। আচ্ছা তো সেই অনুযায়ী সবাই কিন্তু দেখতে যায়, এবং স্টার মল, বারাসাত স্টার মলে দেবদা গেছিল, রিনাদাও গেছিল, এবং রিনাদার হয়তো জানেন, আমার কাছে ভিডিও আছে, হয়তো দেখলে পাওয়া যাবে, ওখানে আমি ছিলাম। আচ্ছা, ঠিক মানে আছে, তুই এমনি দেখতে গেছিস, ওরাও এসেছিল ভিজিট করতে? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এবং ওখানে কি কি ঘটেছিল তাও বলতে পারবো। এমন ভিড়, এত ভিড় হয়েছিল যে দেবদা বলেও দিয়েছিল আমি যাচ্ছি না, লাস্টে আবার এসছিল, কারণ ওটা বলার পরে কিছু লোক চলে গেছিল, একটু গমে গেছিল, তারপরে আবার এসছিল সবাই। তো ওখানেও আমি ছিলাম, আমার বেশ কিছু বন্ধুরা ছিল, এবং যারা আমাকে টেনে নিয়ে চলে যায়, বলছে যে চল ভাই দেবদাকে দেখে আসি, এই ওই হ্যান ত্যান। আমি বলছি না, ওই দিন আমার একটু শরীরটা খারাপ ছিল, আমি বলছি না যাবো না। বলছে হ্যাঁ একই জায়গায় বসে চা খাও, যেতে লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি সেরকম করে, এবার কতটা খারাপ লেগেছে আমার কোথাও গিয়ে, তো ওই জন্য আমি বলছি না চল, আচ্ছা এ মানে অন্যরকম। আচ্ছা, আমরা একদম আড্ডার একদম শেষ জায়গায় চলে এসেছি। সেটা হচ্ছে আজকে যখন এতগুলো কাজ তোরা করছিস, পরিবারের দিক থেকে কি বক্তব্য? মানে এখন কি ফ্যামিলির লোকরা এটাই বলে যে হ্যাঁ প্যাশন ফলো কর, এদিক থেকে এগো? কারণ তোরা নিজেরাই যেরকম ভাবে বললি যে পারিবারিক যে অবস্থা, সেটা যেভাবে তোরা কাজ করেছিস, যেহেতু কাজগুলো লিমিটেড এবং কাজগুলো ভালো, এমন কাজ নয় যে কাজগুলো প্রচুর তোরা টাকা পেয়েছিস, তো ফ্যামিলির দিক থেকে কি বক্তব্য যে হ্যাঁ তোরা কাজ এটাই কর? না সেখানে তারা বলছে দেখ প্রচুর যেহেতু টাকাও আসছে না, বা সেদিক থেকে খুব সাহায্য হচ্ছে না, তোদের কি বক্তব্য, কি ফ্যামিলির লোক? আগে বলুক, তারপর আমি বলছি। এটা ও সব তোদের তুই আগে বল, আমি বলছি, তুই আগে বল। না মানে এটা আমরা আড্ডার একদম শেষ দিকে চলে এসেছি। নূর এবং সামিউল, আমাকে দুজনেই একটা জিনিস বল, সেটা হচ্ছে যে আজকে যখন এভাবে তোরা কাজ করছিস এবং তোরা দুজনই খুব ভালো ভালো কাজ করেছিস, তার মধ্যে অনেক, মানে আমি নূরের যদি কথা বলি তা মহানন্দা হোক, তা সত্যি বলে সত্যি কিছু, আমি সহজ পাঠের গল্পের পরে বলছি, আর সামিউল তো পরপর অনেকগুলো কাজ করে গেলি লম্বা একটা সময় ধরে, তা বাঘাযতীন হোক, তা নেতাজি হোক, অনেকগুলো ছবিতে তুই কাজ করেছিস, সব ছবির নাম আমরা বলতে পারি, মানে এখন আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো, অডিয়েন্স যখন দেখবে ঠাপ 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 করে আসবে স্ক্রিনের মধ্যে। আমাকে একটা জিনিস বল, যেহেতু তোদের পরিবার যেভাবে তোরা
আজ থেকে 10 বছর আগে যে জায়গাতে ছিলি, এবং তুই নিজেই এখন কথাতে বলে দিলি যে সেটার মধ্যে খুব বেশি কিছু ডেভেলপ হয়নি, খুব বেশি ইমপ্রুভ কিছু হয়নি। এবং যেটা আমরা ভাবি যে ইন্ডাস্ট্রি মানে প্রচুর টাকা, একটা কাজ করে নিয়েছে মানে রেমুনারেশন প্রচুর বেড়ে যাবে, হুম। ধার করে টাকা কামাবে, সেটাও হয়নি তোর ক্ষেত্রে। বাইরের দুনিয়ার লোক কি বলছে সেটা আলাদা দিক। এবার তুই বল যে ফ্যামিলির দিক থেকে এই সাপোর্টটা কিরকম ভাবে আসে, যে না তুই করে যা, তুই যখন কাজ করছিস এটাই তোর প্যাশন, তুই এটাতে ফলো করে এগো, এটা না। আরেকটা জিনিস হচ্ছে যে না টাকা তো আসছে না, সেরকম ভাবে কিছু গ্রোথও দেখছি না, তাহলে আস্তে আস্তে এটা রাখ ব্যাকআপে, কিন্তু পড়াশোনা কর, চাকরি বাকরি কর, এটা কোন দিকটা? দেখো মানে অতি সত্যি কথা বলতে হচ্ছে, আমরা যে জায়গাতে থাকি এই গ্রামে, সেটা হচ্ছে সেখানে 14-15 বছরের ছেলেরা, মানে তুমি যদি কোনোদিনও ভিজিট করো দেখবে কাজ করছে, আচ্ছা দর্জির কাজ করছে, মানে এই সেলাইয়ের কাজ, কেউ বা আলমারি কাজ, এবং তাদের হাতে একটা বড় বড় ফোন। আচ্ছা। ঠিক আছে, তারা স্কুলে নামে ভর্তি হয়ে আছে হুম যাতে হয়তো স্কলারশিপ পায় কিংবা কিছু সুযোগ সুবিধা পায়। হুম এবং তারা 14-15 বছর বয়স থেকে বাবার হাতে টাকা তুলে দিচ্ছে, হুম এবং বাবাও কাজ করছে। কারণ কি? কারণ আমাদের ওইদিকে কে তো মানে 80% লোক মানে মধ্যবিত্ত, হুম এবং আমি নিজেও মধ্যবিত্ত একজন। তো তাদের লোন থাকে, লোন নেওয়া থাকে, এবং সে তার বাবাও লোনের জন্য টাকা ইনকাম করে, এবং সাথে সংসার চালানো, প্লাস ছেলেকেও কাজে দেয় এই কারণে, কারণ ওখান থেকেও কিছু টাকা আসলে তার বাবার হেল্প হবে। হুম এবং গ্রামের ছেলেরা কিছু কিছু সংখ্যক ছেলে বাদে, যাদের পড়াশোনায় কোনো মন নেই, তাদের ধান্দা ফোন কিনবো, কাজ করব, বাবার হাতে এই টাকা দেবো, এই টাকায় বিন্দাস ঘুরবো, পড়াশোনার কোনো ঝামেলাই নেই। কিন্তু আহ, প্রথম যেটা তুমি বললে যে 10 বছর আগে তো সিচুয়েশনটা যেমন ছিল না, 10 বছর আগে আমার বাবা আমাকে বলেছে যে কোনো টেনশন নেই, এটা কর। কারণ সেই সময় একটা বিশাল হাইপ ছিল আমাদের, মানে সৎপটের গপ্প রিলিজ হয়েছে, তারপরে অ্যাডভেঞ্চার্স অফ জোজো করলাম, ট্যাংরা ব্লুজ করলাম, আবার পুরস্কার পেলাম। হ্যাঁ, মানে তখন আমি নিজেও ভেবেছিলাম হয়তো আরো অনেক কাজ আসবে, তো এসছিল, কিছু করেছি কিছু করিনি। কিন্তু এই যে আমাদের দিকে এই যে টাকা দেওয়ার নিয়ম, যে 14-15 বছর বয়স থেকে ছেলেরা তার বাবার হাতে টাকা তুলে দিচ্ছে, হুম কিন্তু সেটা হয়তো আমি আমার বাবার হেল্প করেছি, সেটা তো এত টাকা পাইনি যে এত টাকা বাবারে দিয়ে দিলাম, দিয়ে বললাম হাত তুলে দিলাম, সেটা তো পারবো না, সেটা তো করতে পারিনি আমি। মানে কিছু হয়তো দিয়েছি, বাবা বলেছে যে ছেলের কাছে আবদার করেছে যে এইটা লাগবে, তো আমি বলছি হ্যাঁ নাও আছে। তাই বলে কি বাবা আমার জন্য করেনি? অবশ্যই করেছে, সে ছোটবেলা থেকে মানুষ করছে বাবা মা। তো কোথাও গিয়ে আহ, আস্তে আস্তে সেই জিনিসটা ফিল করছি, কারণ এখন আমার এই 21 বছর প্লাস বয়স, তো এবার তো টাকাটা ইনকাম করতে হবে ফ্যামিলিতে। বাবারও আস্তে আস্তে বয়স হচ্ছে, তার হাতেও তো টাকা দিতে হবে, কিংবা টাকা তার হাতেও না দিলে আমার কাছে এমন কিছু ব্যাকআপ থাকুক যে তাদের শরীর খারাপ হলে আমি গিয়ে পাশে গিয়ে দাঁড়াতে পারি। সেই জিনিসটা তো এবার আস্তে আস্তে করতে হবে। এবং রিসেন্টলি আমার বাবা, মানে আগে কোনোদিনও এরকম বলেনি যে হুম কি হচ্ছে না হচ্ছে, কি করছিস না করছিস, এইদিকে মন দিয়ে থাক। এখনো বলে মন দিয়ে কাজ কর, ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়ায় টাকা। হুম তো এই রিসেন্টলি আমার বাবা বলছে যে অনেক দিন ধরে বসে আছি, প্রায় 1 বছর কোনো কাজ করি না, ক্যামেরার সামনে যাই নাই, এসছি আজকে ইন্টারভিউ দিতে। তো বাবা বলছে কি ব্যাপার? আমি বলছি কি ব্যাপার, মানে আমি নিজেও ফার্স্ট্রেট, কিন্তু যে কাজ হচ্ছে না, কাজ যেগুলো আসছে সেগুলো আমি পারবো না করতে, মানে আমার পারবো না করতে, হয়তো সেগুলো করলে অল্প কিছু টাকা আসবে, কিন্তু মানে আমার মন চাইছে না, কিন্তু একটা টাইম পরে হয়তো ওগুলো আমাকে করতে হবে, কি করবো, কিছু করার তো নেই। তো বাবা বলছে যে কি খবর, কি ব্যাপার? আমি বলছি, কি আবার ব্যাপার? এই বলছে কাজ কামের কি খবর? তো তখন আমি বলছি কাজ কামের খবর বলতে কথা চলছে। তো বলছে না, কাজ কাম তো এবার করতে হবে, আস্তে আস্তে বড় হচ্ছে। দেখো বাবা তো বাবার কথাটা বলবে, হুম কারণ হুম বাবারও তো নিয়ম যে আমার ছেলে একটা জায়গায় দাঁড়িয়ে যাক, দাঁড়িয়ে গিয়ে সেও টাকা পয়সা ইনকাম হুম করুক। নাহলে আমার বাবা হয়তো এমন চিন্তা করে রেখেছে যে ও যদি এইদিকে না করতে পারে, আমি হয়তো অন্য কিভাবে ওকে গড়বো, কি ওর একটা স্ট্যাবলিশ করিয়ে দিয়ে যাবো, চেষ্টা করবো। সে তার দিক থেকে বলছে, হুম অবশ্যই সে ঠিক বলছে, কিন্তু এই অভিনয়ের সাথে এমন ভাবে জড়িয়ে গেছি যে এটা ছেড়ে থাকাটা পসিবল।
তো এটা একটা খুব চাপের বিষয়, তো আশা করছি তাড়াতাড়ি, দেখি যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। আচ্ছা সামিউল, একটা জিনিস আমাকে বল, সেটা হচ্ছে এটার ফলে কি খারাপ লাগে আর যে খারাপ তো লাগে, মানে একটা জিনিস দেখো, সেটা ওর ক্ষেত্রে আমার ক্ষেত্রেও মাঝে মধ্যে আমরা নিজেরাই বলা কওয়া করি যে আমার একটা এমন এমন অনেক অভিনেতা আছে, তো আমি কারোর নাম ধরে বলছি না, অনেক অভিনেতা হ্যাঁ। আমার আমার বয়সী অভিনেতাদের হুম। কথা বলছি, আছে যাদের লাইফস্টাইলটা মানে একদম উচ্চ লেভেলের। হুম আমি জানি না তারা, মানে আমি তাদের, হয়তো তারা ভালো অভিনয় করে, কি হয়তো তাদের বাবা মা ভালো পর্যায়ে চাকরি করে, সেখান থেকে তারা টাকা পায়, কিন্তু আমাদের তো সেরকম পজিশন না, কি সেরকম অবস্থা না, আমার ক্ষেত্রে ওর ক্ষেত্রেও। তো আহ, যতটুকু করি নিজের এই ইনকামের টাকাতেই করি, এবং বাবার যখন এই ঈদের সময় আসে, আমাদের ঈদের সময় একটা নিয়ম থাকে আমাদের, বাবা সবাইকে জামা কাপড় কিনে দেয়। তেমন আমিও ছেলে হিসেবে আমার তো মনেই হতেই পারে যে আমি আমার বাবা মাকে জামা কাপড় কিনে দেবো। তো মানে ইন্ডাস্ট্রিতে এত টাকা পাই আমি, মানে এত এত টাকা পাই যে আমি সেটাও করতে গেলে আমার হাত কাঁপে, তাহলে এবার বোঝো। আচ্ছা সামিউল, একটা কথা আমাকে বল, সেটা হচ্ছে ধর তোদের কোনো ছবি অ্যাপ্রোচ করা হলো, হুম। সবসময় কি যে রেমুনারেশনটা মানে অ্যাপ্রোচ করা হয়, সেটা কি এমন হয় যে তুই সেটার জন্য রাজি হয়ে গেলি, বা এমন হয় যে তোর তো গল্প পছন্দ হলো কিন্তু এমনই রেমুনারেশন তোকে বললো হুম। তুই রাজি হতে পারলি না, এমন কি হয়? আমি যেটা একটু আগেই তোমাকে বললাম, যে আমাকে 2-3 দিন আগে একজন ফোন করলো, ফোন করে বললো যে সামিউল এরকম একটা চরিত্র আছে যে তোমার জন্য। তো আমি তখন তাকে বললাম যে ঠিক আছে, তুমি আমাকে স্ক্রিপ্টটা পাঠাও বা গল্পটা আমাকে শোনাও, আমি শুনি। বলছে না, তুমি আগে রেমুনারেশন বলো কত করে নাও। আমি বলছি আরে বাবা, তোমার গল্পটা তো আগে শুনি আমি, আমার হুম ভালো লাগছে কি খারাপ লাগছে, তারপরে আমি রেমুনারেশনের কথা বলবো। আমি তো যেটা নিই সেটা তুমি তো জানবেই, কিংবা আমি আর যাদের কাছ থেকে টাকা নিয়েছি তুমি তাদের কাছে ফোন করলেও জানতে পারবে যে সামিউল এই এই কাজে এত টাকা নিয়েছে। তো আমার তো লুকোনো কিংবা চুরি করার কিছু নেই। হুম তা তখন অনেক বলা কওয়ার পরে সেটা যে রীতিমতো আমি তাকে অ্যাপ্রোচ করছি যে হুম আমাকে গল্প শোনাও, গল্প হুম শোনাও। ঠিক আছে, তাহলে একটা অনলাইনে শুনিয়ে দিচ্ছি। তাই আমি বলছি হ্যাঁ তাই শোনো। তো শুনিয়েছে, শোনানোর পর আমি বলছি হ্যাঁ মোটামুটি আমার ভালোই লেগেছে। তো বলছে, এবার তাহলে রেমুনারেশন বল। এবং গত 4-5 দিন, মানে 4-5 দিন 4-5 মাসে আমার কাছে যে কটা ফোন এসছে, আমি প্রথম রেমুনারেশন বললে তারা যেটা করছে বলছে, আর আমি যে রেমুনারেশনটা নিই সেটা মানে সত্যি মানে আমি মনে করি যে মানে আমার ক্ষেত্রে কম, ঠিক আছে, মানে সেটা আমি মনে করি ওর ক্ষেত্রেও কম। তো সেটা বললেও সেটা তো, ওরে বাবা এত এত তো আমরা দিতে পারবো না। আমি যে তাহলে কত ধরা, আমি যে কত দিতে পারবেন আপনারা। তারপরেও ওই দিক থেকে যে রিপ্লাইটা আসে, তো মানে সেটা আমাদেরকে অপমান করে, মানে কি করে আমি বুঝতে পারি। তো মানে সেটা খারাপ লাগে খুব, কিন্তু এমন এমন সিচুয়েশন আছে কিছু করার নেই, করতে হবে। কারণ প্র্যাকটিস তো থাকতে হবে, অভিনয়টা তো করতে হবে, ভালো তো বাসি। এবার এমন অনেক চরিত্র আছে যেগুলো খুবই ভালো লেগেছে, কিন্তু আহ, টাকা তারা যেটা বললাম সেটা দিল না। কিন্তু যেটা তারা বললো, আমি তাদেরকে অ্যাপ্রোচ করছি, দাদা আমার গল্পটা খুব ভালো লেগেছে, কিন্তু আমারও তো একটা ব্যাপার আছে, হুম তুমি এক কাজ করো, তুমি এটা দাও, হুম এটা এত কম দাও, আমি করি কাজটা, আমার হুম ভালো লেগেছে বল। এটা আমাকে অ্যাপ্রোচ করতে হচ্ছে। তখন তো রাজি হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়, অনেক ক্ষেত্রে হয়তো এমনও হয়েছে যে তারা আরে ও বলছে মানে তার মানে ও গল্পটা করবেই, তার দরকার নেই দরকার নেই, এই থাক, এই থাক। তো অনেক ক্ষেত্রে হয় না। আচ্ছা নূর, হুম। তুই বল তোর বাড়ির ক্ষেত্রে কি অবস্থা, মানে এখন তোর মানে আর্নিং দেখে, তোর কাজ দেখে বাড়ির লোকের কি অপিনিয়ন? হ্যাঁ, এটা মানে খুবই একটা কঠিন। এবার যদি বলো কঠিন কেন, আহ সহজ পাঠ করেছি অনেক বছর আগে, হুম তারপরে মানে অনেক গ্যাপ নিয়ে নিয়ে কাজ করেছি। তো খুব যে টাকা পেয়েছি সেরকমটা না। আলম যেগুলো বললো যে গ্রামের ছেলেরা মানে একটু মানে বড় হলেই মানে 9-10-এ উঠে গেলে তারা যাচ্ছে নিজের কাজে ঢুকে পড়ে, হুম বা বাবা কোনো ব্যবসা দেখিয়ে দেয় সেটা করে। তো আমার ক্ষেত্রে আমি এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি না, মানে ওই কাজ করতে পারছি না, এদিকেও সবসময় কাজ পাচ্ছি। তো সেক্ষেত্রে আমার নিজেরও কিছু খরচ আছে, যেটা মানে কাজ মানে গ্যাপ নিয়ে নিয়ে কাজ করে সেটা আমার নিজেরটা চলে যায়। কিন্তু আমরা 4 ভাই বোন,
বাবা মানে চাষ করে, এখনো করে। তো বাবারও তো এরকম না যে সব সময় মানে প্রতি মাসে পার মান্থ ইনকাম ঢুকছে, এরকমটা তো না। অনেক পরিশ্রম করার পরে তারপরে মানে কিছু টাকা পাই। তো সেটা দিয়ে ভাই বোনেরাও কিছু বড় হচ্ছে, আমিও বড় হচ্ছে, আমার নিজেরও খরচ আছে, বাড়িরও খরচ আছে। সেটা খুব চাপের হয়ে যায়। কিন্তু তারপরেও কখনো বাবা বলেনি যে ওই কাজ ছেড়ে দিয়ে এই কাজ করবা, এরকম কিছু। চলে যায় কোনো রকম। কোনো একটা সময় আমি খুব বিশ্বাস করি, কারণ বাস্তবটাকে তো বিশ্বাস করতে হবে। কোনো একটা সময় যদি এরকম ভাবে চলতে থাকে, সেটা ওর বাবাও বলবে, আমার বাবাও হুম। বলবেই। কারণ তারা তো চাইবে না যে মানে আমার ছেলে একটা ভালো জায়গায় থাকুক, করুক, বিয়ে শাদী করে সেটেল হয়ে যাক, করে তার একটা ইনকাম আছে, ইনকাম করে নিক, ইনকাম করে তার তার মতো চালাক। কিন্তু আমার মানে এত খারাপ লাগে, এমন এমন সিচুয়েশন যাই, মানে এটা অতি সত্যি কথা। ওরা আমার ফোন পে চেক করলে হয়তো পাওয়া যাবে। ও আমাকে একদিন ফোন করে বলছে, আলম কাজ করতে হবে, এটা আমাদের বসে কাজ করতে হবে, কি করি বলদিন, টাকা পয়সার দরকার। হ্যাঁ, তাই আমি বলছি, তো কত দরকার? যে আমি বলছি, দেখ চেষ্টা কর। হ্যাঁ, আমিও দেখছি। হ্যাঁ, তো তারপরে ইভেন আমার টাকার দরকার হলে আমি ফোন করি, টাকার দরকার, পাঠা। ও আমাকে পাঠায়, আমাকে পাঠায়, চলে এইভাবে। তো আশা করছি যে আরো কাজ পাবো, হয়তো নিজের খরচটা আরো ভালোভাবে চালাতে পারবো, সেটা ও হোক। আমি আশা করিনি আমাদের এই আড্ডাটা শেষ ভাগে এমন ভাবে শেষ হবে। ও, আর একটা কথা বলি। একটা মানুষের কথা মনে পড়লো, মানে আহ, আমার খুবই প্রিয় মানুষ। আমি একটা কাজ করতাম, স্টার জলসাতে একটা সিরিয়াল করতাম, যেটা নাম হচ্ছে সন্ধ্যা তারা। তো যখন সিরিয়ালটা করতাম, শীতের সময় ছিল সম্ভব, শীতের সময়ই হবে। তো যখন কাজে যেতাম, ওই সকাল 7টায় কল টাইম থাকলে আমার আমি থাকতাম কাকুর বাড়িতে বারাসাতে। তো সকাল 6টা বা 5টায় উঠতে হতো আমাকে, উঠে ওই স্নান করে বেরোতে হতো। তো বাড়িতে কাকু আর কাকুর মা থাকে, মানে আমার নানি। আমার নানি এরও নানি। তো নানি থাকে, আমি এবং আলম দুজনের ক্ষেত্রেই মানে নানির যথেষ্ট বয়স হয়েছে। তো সেক্ষেত্রে মানে ওই সকাল 5টার সময় আমার জন্য উঠে মানে নানি দরজা খুলে দিত, খেতে দিত। আবার বাড়ি আসতাম ধরো 12টা, কোনো 1টাও বেজে যেত, কোনো গাড়ির প্রবলেম হলে 1টাও বেজে যেত। তো ওই রাত 1টার সময় মানে নানি আমার অপেক্ষায় বসে থাকতো। হ্যাঁ, সেটা ওর ক্ষেত্রে, হ্যাঁ, আমার এর ক্ষেত্রেও হয়েছে। সেম, মানে ওটার কোনো হ্যাঁ, নিজের নানি হলে কি করতো, মানে এটাই করতো। নানি কখনো আমাদের মানে পর ভাবে না, মানে নিজের করেই রেখেছে, মানে মানে খুব, সাহেব প্রথম থেকেই। মানে এমন এমন সময় গেছে ওর, ও ও মানে মানুষের উপর, মানে নানিকে বলেছে যে আমার এই টাইমে কল টাইম, হ্যাঁ, ও ঘুমিয়ে রয়েছে, নানি গিয়ে গিয়ে ডেকে দিয়েছে ওদেরকে, কল টাইম রয়েছে তো। আর প্রথমে যেটা হয়েছিল সহজ পাঠের সময়, এটা মানে অনেক ছোট তখন, আর একটু বেড়ে গেল গল্পটা। যাই হোক, সহজ পাঠের সময় আমার জন্ডিস হয়। তো জন্ডিস হলে তখন কিছু খেতে পারছি না আমি। বাড়ির লোকজন খুব টেনশনে আছে যে ওখানে আছে, কি করছে কে জানে। তো বাড়িতে কতটা যত্নে থাকতাম জানি না, মানে যেহেতু মামারা কাজ বাজ করে, নানিরাও কাজ বাজ করে, নানাও কাজ করে, মানে সবসময় আমাকে তো টাইম দিতে পারে না গ্রামের দিকে যেটা হয়। কিন্তু এই কাকুর বাড়িতে মানে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা নানি আমাকে নিয়ে পড়ে থাকতো, আর 1 ঘন্টা যদি থাকতো সেটা নানির মানে ঠাকুরের কাছে। এরকমটা হয়েছে। আমি খাবো না, খিদে পাচ্ছে না, খেতে ইচ্ছে করছে না, শরীর খারাপ, একবারে ভাত গোল গোল করে সিদ্ধ করে দিয়ে কাকের ডিম বকের ডিম করে আমাকে খাইয়েছে। মানে এতটা ভালোবাসতো, এখনো ভালোবাসে সে আমাকেও, ওকেও। আমরা যেভাবে আলোচনাটা শুরু করেছিলাম, যতটা হাসি মজায়, আমি আশা করিনি আলোচনাটা এরকম একটা জায়গায় এসে পৌঁছাবে। নূর এবং সামিউলকে আমার সান্ত্বনা দেওয়ার ইচ্ছা এবং ভাষা কোনোটাই নেই। তবে আমি চাইবো যে এরকম ট্যালেন্টেড অভিনেতারা যাতে কোনোভাবে আফসোসে না থাকে এবং তারা আগামী দিনে খুব ভালো ভালো কাজ করুক। আর শুধু ভালো কাজ নয়, যেন তাদের পারিবারিক দিক থেকেও যেন এটা সত্যিই মনে করে, এটাই যেন হয় যে না, ছেলে বা দুই ছেলে খুব ভালো রেমুনারেশন নিচ্ছে। যেটা সামিউল বলছিল যে দেবদা জিদ্দার মতো না হলেও যাতে একটা হেলদি রেমুনারেশন নেওয়া যায় এবং যাতে দুজন খুব ভালো থাকতে পারে, এবং তখন যাতে নূরকে সত্যি মেয়েরা বলতে পারে যে নূর এবার তাদের সাথেই ওঠা বসা করছে। থ্যাংক ইউ।